হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকের এনিমেটা আসলেই চমৎকার। যদি আপনি একজন ইসুকাই আর ফ্যান্টাসি লাভার হয়ে থাকেন তাহলে আজকের গল্পটা কোনোভাবেই মিস করবেন না। এনিমেটার নাম হলো দ্য বারবেরিয়ানস ব্রাইড। এটা এমন একটা এনিমে যেখানে একজন বারবেরিয়ান কিং একজন প্রিন্সেস নাইটকে বন্দি করে নিয়ে আসে বিয়ে করার জন্য। তো প্রথমে প্রিন্সেস তো মনে করে এই বারবেরিয়ান বুইরা শালায় আমারে বিয়ে করব। তবে পরবর্তীতে ওই প্রিন্সেস তার চেহারা দেখে বলে, আয় হা, পোলায় তো পুরাই ঝাঁকানাকা। অর্থাৎ ওই বারবেরিয়ানের চেহারা আসলে অনেক সুন্দর। পরে আমরা আরো একটা বিষয় জানতে পারি, ওই বারবেরিয়ান কিং প্রিন্সেসের থেকে বয়সেও অনেক ছোট। এসব বিষয় দেখে প্রিন্সেস পুরাই হ্যাং খেয়ে যায়। যে প্রিন্সেস কখনোই বিয়ে করতে চায়নি সেই প্রিন্সেস বিয়ের জন্য লাফালাফি শুরু করে দেয়। তো অনেক চমৎকার একটা গল্প, আশা করি মিস করতে চাইবেন না। আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে, এর পরবর্তী এপিসোড যদি দেখতে চান, কমপক্ষে 40টি কমেন্ট করবেন এবং এই ভিডিওতে কমপক্ষে 70টি লাইক কমপ্লিট করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন এই এনিমের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো গাইস, চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই অসাধারণ এনিমের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, আপনারা এই এনিমের সব এপিসোড একসাথে একটা প্লেলিস্টে পেয়ে যাবেন। প্লেলিস্টের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। পরবর্তী সব এপিসোডই ওই প্লেলিস্টে থাকবে। তো চলুন গাইস, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক বারবেরিয়ানস ব্রাইডের এপিসোড 1। আমরা শুরুতে একটি মেয়েকে দেখতে পাই যাকে বন্দি করে রাখা হয়েছে, তার হাত পায়ে এবং গলায় শিকল বাঁধা। ওই মেয়েটি এসব দেখে বলে, বুঝতে পেরেছি, আমাকে বন্দি করা হয়েছে, তাও আবার ওই তুচ্ছ বারবেরিয়ানদের সাথে হারার পর। সিন চেঞ্জ হয় একটা যুদ্ধের ময়দানে। বারবেরিয়ান্স এবং মানবজাতি একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করছে। বারবেরিয়ান্সরা খুব সহজে হিউম্যানদের মেরে ফেলছে। যদিও মানবজাতির কাছে বন্দুকের মতো আধুনিক অস্ত্র রয়েছে, তারপরও বারবেরিয়ানদের সামনে হিউম্যানরা পেরে ওঠে না। তাদের বেশিরভাগ সৈনিকই মারা গিয়েছে। তখন আমরা ওই বন্দি মেয়েটিকেও দেখতে পাই। সে আসলে হিউম্যানদের পক্ষের একজন কমান্ডার নাইট এবং সর্বোচ্চ পদের লেফটেন্যান্ট। তখন তার এক সেনাপতি এসে বলে তাদের বেশিরভাগ সৈনিকই মারা গিয়েছে আর এখন তাদের বাঁচার কোনো পথ নেই। তখন ওই প্রিন্সেস নাইট খুব সহজেই বারবেরিয়ানদের ধরাশায়ী করছে এবং বলে তাদের যে সৈনিক বেঁচে আছে তাদেরকে নিয়ে পিছিয়ে যেতে হবে, নয়তো 7 বছর ধরে চলা এই পূর্ব অভিযান সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে। তখনই বিশাল দেহী এক বারবেরিয়ান সৈনিকদেরকে কাগজের মতো কাটতে কাটতে সামনের দিকে এগিয়ে আসে। সে এসেই বলে, আমি যদি ভুল না হয়ে থাকি তুমি পূর্ব অভিযানের জেনারেল, তাই না? আমি তোমার এই সৈনিকদের সাথে লড়াই করতে করতে বোর হয়ে গেছি, তো বলো তুমি কি আমার সাথে ফাইট করবে? তখন ওই জেনারেল নাইট ভাবে, এত খারাপ একটা সময় বারবেরিয়ানদের এক মহারথী আমাদের সামনে এসে হাজির, এখন তাকে না বললে এখান থেকে কেউই বেঁচে ফিরতে পারবে না, তাই লড়াই করা ছাড়া আর কোনো উপায় নেই। তখন সে সবাইকে পিছিয়ে যেতে বলে এবং ওই বারবেরিয়ান মহাযোদ্ধার সাথে ফাইট শুরু করে। প্রথমে তো ওই প্রিন্সেস বারবার অ্যাটাক করলেও ওই বারবেরিয়ান যোদ্ধা সহজেই তার অ্যাটাক রুখে দেয়। পরে ওই বারবেরিয়ান প্রিন্সেস নাইটের উপর উড়াধুরা অ্যাটাক করতে শুরু করে। এরপর ওই বারবেরিয়ান যোদ্ধা তার শেষ অ্যাটাকে প্রিন্সেস নাইটের তলোয়ার ভেঙে ফেলে। তখন ওই বারবেরিয়ান বলে, বাহ, তুমি তো অসাধারণ ফাইট করেছো, এত বেশি সময় কেউই আমার সামনে টিকতে পারেনি। প্রিন্সেস নাইট বলে, আমাকে মেরে ফেলো। ওই বারবেরিয়ান বলে, কখনোই না, বরং আমি তো তোমাকে আমার বউ বানাবো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি তোমাকে মারবো না, ততক্ষণ তো অবশ্যই না যতক্ষণ তোমার দেহের ব্যবহার করা যাবে। এসব কথা শুনে প্রিন্সেস নাইটের চোখে মুখে অন্ধকার নেমে আসে। বর্তমানের সিন দেখানো হয়। মেয়েটি বলে, এখন মনে পড়েছে, যুদ্ধের ময়দান থেকে সে আমাকে লুট করা মালের মতো নিয়ে এসেছে। সে কি করবে আমার সাথে? আমাকে দিয়ে একটা জন্তুর মতো কাজ করাবে? না, হয়তো সে তার আগে আমার উপর অত্যাচার করবে আমাদের রণকৌশল জানার জন্য। সে এখানে আমায় জীবিত ধরে নিয়ে এসেছে, এর পেছনে অবশ্যই কোনো উদ্দেশ্য আছে। তখন তার ওই কথাটা মনে পড়ে যায়, বারবেরিয়ান কিং বলেছিল, ততক্ষণ তো কখনোই না যতক্ষণ তোমার দেহের সঠিক ব্যবহার হবে। না, এমনটা হতে পারে না। সে যদি আমাকে এই জন্য বন্দি করে থাকে, আমি একটা মেয়ে মানুষ, তাহলে সে আমার সাথে কি করবে? সে কি আমার দেহ নিয়ে খেলা করবে? এসব আজগুবি চিন্তা করতে করতে ওই মেয়েটির মাথা খারাপ হয়ে যায়। এরপর সে তার সৈনিকদের নিয়ে চিন্তিত হয়ে পড়ে। তারা কি বেঁচে ফিরতে পেরেছে? হয়তো না। যতক্ষণ আমি লড়াই করেছি সেই সময়টুকু তাদের জন্য যথেষ্ট ছিল না। আর পেছনে থাকা সৈনিকগুলো যদি ফিরেও থাকে তার আগেই তারা টুকরো টুকরো হয়ে গেছে। আর যারা বেঁচে আছে তারা হয়তো গহীন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, নয়তো হারিয়ে গেছে। এর থেকেও বড় চিন্তার বিষয় হলো, যেখানে বারবেরিয়ান্সরা রাজত্ব করে তার নিয়ন্ত্রণ ছাড়া আমার রাজধানীর লোকদের কি হবে? আমি আমার প্রজাদের কর্মসংস্থান বাঁচাতে ব্যর্থ হয়েছি, যা একজন নোবেল হিসেবে আমার কর্তব্য ছিল। তখনই ওই স্থানে একটি মেয়ে এসে বলে, তুমি নোবেল শব্দটাকে একটু বেশিই মহান মনে করছো। ওই মেয়েটি বলে, কে তুমি? বারবেরিয়ানের ওই কর্মচারী বলে, আমার নাম সার্সি, আমি তার আন্ডারে কাজ করি যে তোমাকে এখানে বন্দি বানিয়ে নিয়ে এসেছে। মেয়েটি বলে, বুঝতে পেরেছি, তুমি এখানে আমাকে মারধর করে সব তথ্য জানতে এসেছো। সার্সি বলে, কিসের তথ্য? মেয়েটি বলে,
তুমি আমার কাছ থেকে জোর করে আমার রাজ্যের তত্ত্ব নিতে এসেছো, আমি ঠিক বলেছি না? সার্সি বলে, আমাকে এখানে পাঠানোর সময় শুধু একটাই আদেশ দেওয়া হয়েছিল, যেন তার জয় করা পুরস্কার অর্থাৎ তুমি যেন এমন অবস্থায় থাকো তোমাকে দেখে যেন তার পছন্দ হয়। এরপর সার্সি তাকে অনেক শক্ত করে বেঁধে দাঁড় করায়। ওই মেয়েটি বলে, আমি জানতাম আমার সাথে এমনটাই হবে। অবশেষে তাহলে শুরু হয়েই গেল। গাইস, বুঝি না এই মেয়ে সবসময় নেগেটিভ ভাবে কে। তখন আমরা দেখতে পাই সার্সি তার জামা কাপড় খুলে তাকে পরিষ্কার করতে শুরু করে। ওই মেয়েটি বলে, তুমি এসব কি করছো আমার সাথে? সার্সি বলে, তুমি দেখছো না তোমাকে পরিষ্কার করছি, আর তুমি এটা বলো আমার কাছ থেকে তুমি কোন বিষয়টা জানতে চাও? আমি শুনেছি তুমি যুদ্ধের ময়দানে আমার মাস্টারের সাথে মোকাবেলা করেছো। ভেবেছিলাম অনেক জঙ্গলি একটা মেয়ে হবে, তবে এটা বলতেই হবে যে তুমি দেখতে আসলেই অনেক সুন্দর। মেয়েটি বলে, তুমি কি আমাকে নিয়ে ঠাট্টা করছো? একজন নাইটের সৌন্দর্যের কোনো প্রয়োজন নেই। সার্সি বলে, সত্যি, তবে তোমার এমন কথায় কিছুই যায় আসে না, আর তুমি আমার মাস্টারের চোখে ডুবে গেছো। ওই মেয়েটি বলে, তুমি কি বলতে চাও? সার্সি বলে, তোমায় বললেও কি এতে কারো কিছু যায় আসবে? আর তুমি এখান থেকে কখনোই পালাতে পারবে না, এই জীবনে তো নয়। এরপর সার্সি তার হাতিয়ার বের করে ওই মেয়েটির দিকে এগিয়ে যায়। তখন সে ভয় পেয়ে যায় আর ভাবে হয়তো আমার সমাপ্তি এখানেই। তখন সার্সি তো ওই মেয়ের পিছনে যাওয়ার সাথে সাথেই স্যাত করে ওঠে। এরপর আমরা দেখি সে আসলে তার হাত করা খুলে দিয়েছে এবং তার নখ কেটে দেয় এবং তাকে নতুন এক পোশাক পরিয়ে সুগন্ধি মাখিয়ে দেয়, তাকে সম্পূর্ণ বন্দিমুক্ত করে দেয়। তখন তো ওই মেয়েটি আরেক চিন্তায় পড়ে যায়। মেয়েটি ভাবে, আমাকে এভাবে সাজগোজ কেন করালো? এটা কি বারবেরীয়দের জন্য কোনো বারবেরিয়ান সংস্কৃতি? এর কারণ আবার এটা নয় তো? তখনই তার একটা বিশাল হুঙ্কার শুনতে পায়। মেয়েটি বলে, হুঙ্কারটা কার ছিল? সার্সি বলে, এটা তো শুধু একজনই করতে পারে। তখনই ওই স্থানে ওই বারবেরিয়ান যোদ্ধা এসে পড়ে। আমরা জানতে পারি সে আসলে একজন বারবেরিয়ান কিং। তার বিশালত্ব এবং তার ভয়ানক চেহারা দেখে ওই মেয়েটি একটু থতমত খেয়ে যায়। ওই বারবেরিয়ান কিং বলে, তোমার মধ্যে তো দিন রাতের তফাৎ এসে পড়েছে। যুদ্ধের ময়দানে একে অপরের নাম জানতে পারিনি। তো ঠিক আছে, আমি প্রথমে বলি, আমি হলাম গ্রেট চিফ ওরতাইং ওয়াং আই এর উত্তরাধিকারী, থান্ডারিং বয় স্পিয়ার। তখন ওই মেয়েটি বলে, সে আবার আমার সামনে এসেছে, এতটা বিশালধী এবং ভয়ানক, আর তার ওই সোনালী চোখ, সে মানুষ হতেই পারে না। আমি জানি তুমি আমার কাছ থেকে কি চাও। আমার দাদা আমাকে 20 বছর আগের পূর্ব অভিযানের কথা বলেছিলেন, তখন সেটা আমি শুধু গল্পই মনে করেছিলাম, তবে সত্যিটা এখন আমার চোখের সামনে। তখন আমরা দেখতে পাই দুইজন মনস্টার একটি মেয়ে হৃৎপিণ্ড হাতে নিয়ে অট্টহাসি দিচ্ছে। তখন ওই মেয়েটি বলে, তোমার ওই নির্দয় চোখই সবকিছু বলে দিচ্ছে। আমি হলাম ইলুভরিং কিংডমের ল্যাবুলং এর মড্রেসে বসবাসকারী, সেখানের পূর্বের লর্ড আর্টিসের ছোট মেয়ে, পূর্ব অভিযানের প্রথম সেনা দলের কমান্ডার সেরাফিনা দ্য লেবেলন। আর আমি তোমার কাছে কখনোই জীবন ভিক্ষা চাইবো না, আমি আমার জীবনকে উৎসর্গ করলাম, আমার সাথে যাই হোক না কেন। তো গাইস, তার এত বড় একটা ভাষণ শোনার পর আমরা বুঝতে পারলাম তার নাম সেরা। তাকে এখন থেকে সেরাই বলে ডাকবো। যাই হোক, তারা দুজনও সারার এত বড় একটা নামের ভাষণ শুনে ভাবে, মাইয়া এসব কি কয়? তখন স্যারা মনে মনে ভাবে, যা বলেছি একদম ঠিক বলেছি, আমার সাথে যাই হয়ে যাক না কেন কমপক্ষে আমার আত্মসম্মানটা তো থাকবে। তো গাইস, ওই বারবেরিয়ান কিং এর নাম বিয়র। তো বিয়র বলে, সেরাফিনা, এমনটা বললে আরো ভালো হয়, স্যারা অনেক সুন্দর একটা নাম। তো এটা বলো স্যারা, তুমি কোন উৎসর্গের কথা বলছো? আমি তোমাকে এখানে এজন্য নিয়ে এসেছি যেন তোমাকে আমার বউ বানাতে পারি। স্যারা বলে, কি বউ? কাকে বানাবে বউ? বিয়র বলে, তোমাকে। আর কাকে? স্যারা বলে, কার বউ বানাবে? বিয়র বলে, আমার বউ বানাবো। স্যারা বলে, আমি তো এমনটা কখনোই শুনিনি, আমায় তোমার কথার জালে ফাঁসাতে পারবে না, অবশ্যই তুমি আমাকে দিয়ে অদ্ভুত কোনো রিচুয়াল করবে। বিয়র বলে, এমনটা হলে এত কথা বলে তোমার সাথে সময় নষ্ট করতাম না। স্যারা বলে, আমি যতদূর জানি আমরা তো একে অপরের চিরশত্রু, তাই না? বিয়র বলে, কে বলেছে শত্রুর সাথে বিয়ে করা যায় না? সারা বলে, কিন্তু এটাই তো নিয়ম। বিয়র বলে, এটা পশ্চিমের নিয়ম হতে পারে, তবে এখানকার নয়, এখানকার রীতিনীতি সম্পূর্ণ ভিন্ন। 1000 বছর ধরে সংস্কৃতি এমনই ছিল, আমরা বিজয়ের পর লেডি নাইটদের আমাদের সাথে নিয়ে আসি এবং আমাদের বউ করে রাখি। সারা ভাবে এটা তো পুরো পাগলামি, এবং সে বলে, তোমার কি মনে হয় এমন সব পাগলাটে কথাবার্তা বলে তুমি আমাকে মানিয়ে নেবে? বিয়র বলে, তুমি মানো না? সারা চিৎকার করে বলে, কখনোই মানবো না। বিয়র বলে, তুমি বলেছিলে আমি তোমার সাথে যা চাই করতে পারি, ভেবেচিন্তে বলেছিলে নাকি এমনি এমনি বলেছো? সারা বলে, মুখ ফসকে বলে ফেলেছিলাম। বিয়র বলে, যাই হোক, বাদ দাও এসব কথা, আমি এই সিদ্ধান্ত কোনো আইন কানুন অথবা রীতিনীতির কথা ভেবে নেইনি। আসলে সত্যটা কি জানো, তোমার তলোয়ারবাজি আমার অনেক পছন্দ হয়েছে। তলোয়ার দিয়ে যেটা বলা সম্ভব তার জন্য 1000টা শব্দও কম পড়ে যায়। তোমার তলোয়ারবাজিতে আমি ন্যায়পরায়ণতা আর সততার রূপ দেখেছি, আর তখনই তোমায় ভালোবেসে ফেলেছি। সারা বলে, কি ভালোবেসে ফেলেছ? তখন তো শরমে তার মুখ লাল হয়ে যায়। বিয়র বলে,
তুমি নিশ্চিন্তে থাকতে পারো, তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি কিছুই করব না। এরপর বিওর ওই স্থান থেকে চলে যায়। এসব শুনে তো স্যারা টাসকি খেয়ে যায়। বিওর চলে যাওয়ার সময় স্যারা বলে, এই দাঁড়াও, আমার কথা শুনে যাও। এরপর সে চিৎকার করে বলে, আমার সাথে এসব কি হচ্ছে? সিন চেঞ্জ হয়, আমরা দেখতে পাই কিংডম অফ ইলড্রেন, রেভিরেন্ট বর্ডার টেরিটোরিয়াল ক্যাপিটাল ওডিমারিতে 7 বছর আগের ঘটনা। একজন প্রিন্স বলছে মহারাজ আদেশ পাঠিয়েছেন, আমাদের 17তম পূর্ব অভিযান শুরু করতে হবে। আমার বোন সেরেফিনা, যুদ্ধে তোমায় প্রথম ব্যাটালিয়নের ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত করা হয়েছে। তোমার ওই লেবেলন্ট নামের সম্মানকে বজায় রেখো। সেরাফিনা বলে, জি। প্রিন্স বলে, আর হ্যাঁ দাঁড়াও, একটা ইনভিটেশন এসেছে, তার উপর প্রিন্সেস সেরাফিনার নাম লেখা, এটা নিয়ে যাও। তখন স্যারা একটু চমকে যায় এবং সে সাথে করে ইনভিটেশনটা নিয়ে যায়। আসলে এটা তার বিয়ের প্রপোজাল ছিল। সিন চেঞ্জ হয়, আমরা শহরের অবস্থা দেখতে পাই। তারা অনেক দুঃখ দুর্দশার মধ্য দিয়ে জীবনযাপন করছে। তাদের খাবার নেই, পানি নেই, না আছে প্রকৃতির সবুজের কোনো ছোঁয়া। তাই পশ্চিমে বসবাস করা হিউম্যানসরা অনেক দুঃখ দুর্দশায় জীবনযাপন করছে। তাই যারা পূর্বের অভিযানে যেতে চায়, যেখানে সবকিছুই প্রকৃতির সবুজ চাদরে ঢাকা, সেখানে রয়েছে খাবার, রয়েছে ঝর্ণা, রয়েছে পানি, কোনো কিছুরই অভাব নেই। তাই পশ্চিমের সব প্রজারাই পূর্ব অভিযানে যেয়ে সেই জায়গা দখল করতে চায়। তখনই আমরা দেখতে পাই সেই শহর দিয়ে সেরেফিনার গাড়ি চলে যাচ্ছে। এরপর সেরেফিনা একটি পার্টিতে এসে হাজির হয়, যেখানে সবাই নিজ নিজ স্বার্থ নিয়ে ব্যস্ত। তাদের কথা শুনেই বোঝা যাচ্ছে তারা ইচ্ছাকৃত মানব জাতিকে বিপদে ফেলছে আর বারবার পূর্ব পশ্চিমের যুদ্ধ লাগানোর চেষ্টা করছে। তখন তো সেরেফিনা এক কোণে দাঁড়িয়েছিল। স্যারাকে দেখেও তারা উল্টাপাল্টা অনেক কিছু বলতে থাকে। কেউ বলে সে দেখতে তো অনেক সুন্দর, তার বডিটাও চমৎকার। আরেকজন বলে তাহলে সে করবে নাইটসদের নেতৃত্ব। আরেকজন বলে বর্তমানে দেশের কি অবস্থা হয়ে গেছে, এখন একজন মেয়েও কমান্ডার হবে। আরেকজন বলে তবে এটা সত্য যে সে দলের সব শক্তিশালী লোকদের মধ্যে একজন, আর লাভেল্যান্ডদের জন্য সেনাকে নেতৃত্ব দেওয়া সাধারণ একটা বিষয়, তবে একটা মেয়েকে কখনোই এত শক্তিশালী হওয়া উচিত নয়। তখন এসব কথা শুনে স্যারা বাইরে চলে আসে। তখন তার কাছে 3জন মেয়ে এসে তার সাথে গল্প করতে শুরু করে। তারা সারাকে জিজ্ঞেস করে, আপনিও কি পূর্ব অভিযানে যাচ্ছেন? আমি শুনেছি আপনাকে নাকি পূর্ব অভিযানের কমান্ডার করা হয়েছে। আরেকজন বলে, হ্যাঁ, পূর্ব দিকে আমার জানা মতে অনেক ভয়ানক জীবজন্তু বসবাস করে। আরেকজন বলে, আমি তো এটাও শুনেছি সেখানে ড্রাগন আর মনস্টারের বসবাসও রয়েছে। সারা বলে, ড্রাগন আর মনস্টার এগুলো শুধু গল্প আর কিছুই না। তখন তার পাশের মেয়েটি বলে, তবুও সেখানে বিপদ তো আছেই, তাই না? তোমাকে বারবেরিয়ানদের সাথে লড়াই করতে হবে। আমি শুনেছি বারবেরিয়ানরা মানুষরূপী জানোয়ার। আরেকজন বলে, হ্যাঁ, আমি তো এমনটাও শুনেছি তারা মেয়েদের ধরে নিয়ে গিয়ে অদ্ভুত রিচুয়ালের জন্য বলি দেয় অথবা উৎসর্গ করে। এত ভয়ানক কিছু ওই জায়গায় অপেক্ষা করছে, তাই একজন মেয়েকে পূর্ব অভিযানে কখনোই যাওয়া উচিত নয়। তখন সেরেফিনা এসব কথা শুনে রেগে যায়। সে বলে, যখন থেকে এই ইলড্রেন রাজ্য তৈরি হয়েছে তখন থেকে হিউম্যানদের লক্ষ্য একটাই, পূর্ব অভিযান জয় করা। আর একজন নোবেল হিসেবে এটা আমার কর্তব্য এবং দায়িত্ব, এবং আমি গর্ব করি যে আমাদের প্রজাদের ক্ষুধা মেটানোর জন্য এবং তাদের রক্ষা করার জন্য পূর্ব অভিযানের জন্য আমাকে কমান্ডার নিয়োগ করা হয়েছে। তখন ওই মেয়েটি বলে, কিন্তু আপনাকে এই কাজটা পুরুষ লোকদের উপর ছেড়ে দেওয়া উচিত। একজন মেয়ে যুদ্ধে লড়াই করে কি বা করতে পারবে? আর আপনি জানেন প্রিন্সেস স্ট্রেসিয়া যে আপনার আদর্শ, সেও একদিন যুদ্ধের ময়দান থেকে গায়েব হয়ে গেছে। আর তাই মেয়েদের জন্য সবচেয়ে এটাই ভালো যে তারা বিয়ে করে ঘরের কাজকর্ম সামলাবে। আর গাইস, আপনারা এই প্রিন্সেস স্ট্রেসিয়াকে ভালোভাবে মনে রাখবেন, সে এই অ্যানিমের অন্যতম গুরুত্বপূর্ণ এক চরিত্র। এরপর স্যারা স্থান থেকে চলে আসে। সে আসার সময় ভাবে তাদের জীবন কতটা সহজ, বিভিন্ন রকমের খাবার দাবার আর ভিন্ন ভিন্ন সুরাকারের সঙ্গীত, অথচ আমাদের প্রজারা কোনো খাবার খেতে পারছে না, কারণ ধীরে ধীরে আমাদের সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এরপর আমরা দেখতে পাই একজন ব্যবসায়ীর ওপর কিছু ক্ষুধার্ত প্রজা আক্রমণ করার চেষ্টা করে। তখনই সেখানে স্যারা এসে পড়ে। এরপর তাদেরকে থামিয়ে দেয়। স্যারা বলে, অনেক হয়েছে, থামো। তুমি যদি লড়াই করতে আসো তাহলে তোমাদের পরিণতি হবে ভয়ানক। তখন স্যারা দেখে তাদের হাতে বিভিন্ন ধরনের কৃষিকাজের উপকরণ আর তাদের হাত কাঁপছে। তখনই তারা 3জন আক্রমণ করে দেয়। তখন স্যারা সবাইকে উড়াধুরা মাইর দেয়। এরপর বলে, তোমাদের দেখে বোঝাই যাচ্ছে তোমরা প্রথমবার এমন কাজ করছো। তখন তাদের মধ্যে একজন কৃষক বলে, এটা ক্ষুধায় মরার থেকে তো ভালো। আর একজন বলে, তোমাদের মতো নোবেল এটা কখনোই বুঝতে পারবে না। তখন স্যারা তাদেরকে নিজের গলার হার খুলে দিয়ে দেয়। এটা দেখে ওই প্রজারা চমকে যায়। স্যারা বলে, এই নাও, আর কখনোই লুটপাট করবে না। তারা বলে, অবশেষে আমরা আমাদের সন্তানদের খাবার খাওয়াতে পারবো, কথা দিলাম আর কখনোই লুটপাট করব না। তারা চলে যাওয়ার সময় সারা ভাবে, আর একটু অপেক্ষা করো, খুব দ্রুতই আমি পূর্ব অভিযানে বিজয় লাভ করব, তখন তোমরা সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবে। সিন চেঞ্জ হয়। যুদ্ধের আগে সারা প্রিন্সেস স্ট্রেসিয়ার কাছে এসেছে। সে বলে, এখন আমি যাচ্ছি। আমি আমার দেশ আর লোকদের জন্য তলোয়ার উঠিয়েছি। আমি জীবন বাজি রেখে তাদের জন্য লড়াই করব। আমাকে শক্তি দিন, প্রিন্সেস স্ট্রেসিয়া। তখনই স্যারার কাছে তার ভাই এসে বলে, সেরাফিনা, তুমি এবারও ওই পার্টিতে এমন কাউকে পাওনি যাকে নিজের হাজবেন্ড বানাতে পারো? স্যারা বলে, ভাই, আপনি এই সময় এসব কথা কেন বলছেন? আমি তো এখন যুদ্ধে যাচ্ছি। তার ভাই বলে, চুপ থাকো, একজন মেয়ে হয়ে নাইট হতে চাও? আর কতদিন এভাবে স্বার্থপর হয়ে থাকবে?
তখন সারার ভাই সারাকে বিয়ে না করার জন্য অনেক কিছু বলে অপমান করতে থাকে, আর সারা বিয়রের একটা ভয়ানক রূপ দেখতে পায়। আসলে সে সব স্বপ্ন দেখছিল। সে স্বপ্নে দেখে বিশাল বিয়র তাকে বউ হওয়ার জন্য ফোর্স করছে। তখনই সে ঘুম থেকে উঠে পড়ে। সারা বলে, এ কি স্বপ্ন, তাও আবার বারবারিয়ান্সের। এরপর সে দেখে তার পাশেই বিয়র শুয়ে আছে, তার উপর আবার সে কিছুই পরেনি। এরপর সারা বিয়রের একটা বিষয় দেখে অনেক জোরে চিৎকার করতেই যাবে, এমন একটা মুহূর্তে এই এপিসোড শেষ হয়। তো গাইস, আপনারাই গেস করুন সারা আসলে কি দেখেছিল। আর আজ এ পর্যন্তই। এই এনিমের পরবর্তী এপিসোড পাওয়ার জন্য বেশি বেশি লাইক আর কমেন্ট করবেন, সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।